যে আমরা ক্লোজ টু অ্যাবাউট 20 মেগাওয়াট আওয়ার আমরা এভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করি সব জায়গায় বিকজ Sure. অ্যাকচুয়াল ইউসেজ differs but we have more than 20 megawatt hour of battery deployed in the market, so this is where we are right now এবং there's more coming in. So এই জায়গাটাতেই আমরা আছি এখন। এটাকে এখন কিভাবে ম্যানেজ করা, এটা থেকে কিভাবে নেক্সট 100 মেগাওয়াট আওয়ার অফ ব্যাটারিজ কিভাবে ডিপ্লয় করা ওভার দ্য নেক্সট 6 মান্থস, এগুলো নিয়ে আর কি আমরা কাজ করছি আর কি। Hi. Hello Tawsif. Thank you very much আমার মানি স্কোয়ার পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ মোসাফির ভাই, আমি আপনার এই টপিকটা আমার খুবই ভালো লেগেছে। আই থিঙ্ক ইটস আ ভেরি অ্যাপ্ট টপিক, সো থ্যাংক ইউ। আশা করি অনেক মজার আলাপ করতে পারবো আর কি। ইনশাল্লাহ। সো তুমি হয়তো দেখেছো আমার পডকাস্টে দুইটা পার্ট থাকে, একটা প্রথমে আমরা একটু টাকা নিয়ে কথা বলি এবং এরপরে ফাউন্ডারদের বিজনেস নিয়ে আমরা আলাপ হয়। সো সেখানে যাওয়ার আগে আমি প্রথমে তোমাকে বলবো ছোট করে একটা তোমার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তসিফ, ঢাকা থেকে বলছি। আমি গত 5-6 বছর ধরে ইলেকট্রিক ভেহিকল নিয়ে কাজ করি। আমার কোম্পানি হচ্ছে ক্যাসেটেক্স, আমি এখানে একটা কো ফাউন্ডার হিসাবে আছি। আমাদের টিম এবং আমি পার্সোনালি আমরা ইলেকট্রিক ভেহিকল নিয়ে খুবই এনথুজিয়াস্টিক। আমি ফর এক্সাম্পল বাংলাদেশে ফর্মুলা নিয়ে প্রথম যে আর্টিকেলটা বাংলাদেশে ছাপানো হয় সেটা নিয়ে দ্যাট ওয়াজ রিটেন বাই মি আউট অফ জাস্ট পিওর এনথুজিয়াজম। এবং সেখান থেকে আসলে অনেক ধরনের প্রজেক্টস একটু একটু করে করতে করতে আর কি আজকে এখানে এসেছি। আমরা 2019-এ বাংলাদেশের প্রথম সোলার ইলেকট্রিক ভেহিকল তৈরি করেছি এবং সেটা পুরো বাংলাদেশে আমরা মোর দেন 2000 কিলোমিটার চালিয়েছিলাম অন জাস্ট সোলার অ্যান্ড ব্যাটারি পাওয়ার। এবং সেখান থেকে আসলে শিখে শিখে আর কি আমরা আজকে এসেছি এবং ক্যাসেটেক্স যে কোম্পানিটা আমরা তৈরি করেছি সেটা লঞ্চ করেছি 2 বছর আগে, আমরা কমার্শিয়ালি শুরু করি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাটারি সোয়াপিং ভেঞ্চার এবং সেটা নিয়ে আমরা কাজ করি। অসম। তো আমি এখনই জাম্প করবো না তোমার বিজনেস নিয়ে, বিকজ ইটস ভেরি ইন্টারেস্টিং। ইভি ইজ ইন্ডাস্ট্রি আমাদের পুরো পৃথিবীতে এখন একটা ট্রান্সপোর্টেশনের নতুন এক ধরনের মাত্রা নিয়ে এসেছে। সবাই সাস্টেনেবল ট্রান্সপোর্টেশনের সলিউশন খুঁজছে। বাংলাদেশে আমাদের ইনফ্যাক্ট ইনফর্মালি এটা গ্রো করছে এবং আমি বলবো যে ট্রেডিশনাল ট্রান্সপোর্ট থেকে আনট্রেডিশনাল ট্রান্সপোর্টেশনের ইভির উৎপত্তি হয়েছে। সো এটাই একটা আমাদের বাংলাদেশের জন্য একটা ইউনিক স্টোরি। সে স্টোরি নিয়ে আমরা পরে কথা বলবো, বাট প্রথমে আমি যেহেতু মানি স্কোয়ার নিয়ে কথা বলছি, আমরা মানি নিয়ে প্রথমে একটু তোমার ফিলসফি জানতে যাব। সো তোমার কাছে টাকার মিনিংটা কি? আমার এইটা নিয়ে একটা সবসময় একটা ডিলেমা ছিল যে টাকা এবং মানে ওয়েলথ, মানে মানি অ্যান্ড ওয়েলথের মধ্যে পার্থক্য বা বা রিলেশনশিপটা নিয়ে আমার সবসময় একটা মানে ডিলেমা, যেটার আনসারটা আমি এখন পর্যন্ত পাইনি। এখনো খুঁজছি। ইটস ইটস অ্যান অনগোয়িং স্ট্রাগল। কিন্তু একটা টেক্সট আমাকে এখন পর্যন্ত আমাকে গাইড করছে, যেটা আই ফিল ইজ আমার যা যা কাজ করার চেষ্টা করছি সেটার একটা কর্নার স্টোন। এটা একটা বই কল দ্য ক্রিয়েশন অফ ওয়েলথ। It's basically একটা biography of Jamsetji Tata. It's a story of the whole Tata family. তারা কিভাবে 1800 সন থেকে এখন পর্যন্ত তারা কিভাবে তাদের পুরো এম্পায়ারটা তৈরি করেছেন। এবং সেখানে আর কি আমি আই ফেল্ট দ্যাট that's where I think I got a very clear demarcation between টাকা বা মানি অ্যান্ড ওয়েলথ। এবং সেখানে আর কি ওনারা খুব ক্লিয়ারলি ডিসক্রাইব করেন যে কিভাবে একটা মানুষ বা একটা ইন্ডিভিজুয়াল রিসোর্স এক্সপ্যানশন করতে পারে, তার হাতে যা যা রিসোর্স আছে সেটাকে সে কিভাবে এক্সপ্যান্ড করতে পারে, সেটার একটা খুব ইন্টারেস্টিং জার্নি। এবং এই বইটা অ্যাকচুয়ালি আমি পেয়েছিলাম বাংলাদেশে যে টাটার যে অফিসটা ছিল, টাটা কনসালটেন্সি স্যার, ওখানকার তখনকার যিনি was in charge of the office, he gifted this book to me. And I think, and I didn't, it was just for him, it was just a sort of a merchandise, but for me Yeah. it left a very big impact.
one thing I learned from there is that money is a resource. So you may have 100 টাকা or you may have 1 লাখ টাকা or 1 কোটি টাকা. It's not the power, but it's a resource that you need to be very smart about, and that এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করে wealth increase. And that's what I learned from the book in summary. But the book has a lot more stories. ওকে, তো টাকার ব্যাপারটা না হয় বুঝলাম, ফিলোসফিক্যালি তুমি একটা বইয়ের আই উড সে একজনের ইন্টারপ্রিটেশন থেকে ইউ কাইন্ড অফ বেটার ইনসাইট পেয়েছো বা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছো। বাট ইফ আই ইভেন গো ব্যাক, যে যখন তুমি বড় হচ্ছিলে নিশ্চয়ই একটা বয়সে ইউ রিয়েলাইজ দ্যাট টাকা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন লাইফ। সেটা তুমি কত বছর বয়সে বুঝতে পেরেছো এবং এটা কি এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি ডিড ইউ রিয়েলাইজ দ্যাট? আমার আর্লিয়েস্ট সবচেয়ে মানে সর্ট অফ লার্নিং মোমেন্ট বলা যায়, বাট তখনকার লার্নিং গুলো ছিল এভরিথিং ওয়াজ রেপিটেটিভ। লাইক যে জিনিসটা সবচেয়ে বেশি দেখতাম, বেশি এক্সপিরিয়েন্স করতাম, সেটাই ছিল লার্নিংটা। আই থিঙ্ক ওটা আমাদের সব ধরনের লার্নিং এ ওটা applicable হবে। যে আমার মনে আছে যে, এন্ড দিস ওয়াজ, মনে হয় আমি যখন হয়তো 4 বা 5 বছর বয়স, এরকমই কিছু একটা টাইম হবে, যে আমি আমার নানা বা আমার গ্র্যান্ডফাদারের একটা হ্যাবিট আমি সবসময় মনে পড়ে। এবং তখন উনিও আর কি এটা সর্ট অফ এনফোর্স বলাটা ঠিক না, বাট ইনফ্লুয়েন্স করতে, যে বলতো যে যখন একটা রুম থেকে বের হয়ে যাবা, তখন তুমি ফ্যানের লাইট লাইট। লাইট ফ্যান গুলো অফ করে বের হবা। এই জিনিসটা খুব রেগুলারলি উনি কথাটা বলতেন আর কি। এবং তখন থেকে আমি সেভিংস এর ব্যাপারটা আমি বুঝতাম, যে উই হ্যাভ টু সেভ আওয়ার রিসোর্সেস। তো সেটা টাকা হতে পারে, সেটা অন্য ধরনের রিসোর্সেস হতে পারে। উনি ডেফিনেটলি, টাকা ওয়াজ ডেফিনেটলি a significant portion of why he used to do that. And but I think it was also about energy conservation. But I think ওখান থেকে আমার আইডিয়াটা আসে যে the টাকা is, or the resource যেটা আমাদের হাতে আছে, বা আমাদের যেটা আমরা খুব কষ্ট করে আমরা পেয়েছি, that is something very important and আমাদের সেভ করা উচিত। So I think I have always equated money to savings. Money for expense came much later. যে কোনো একটা কিছু কেনা যাবে বা কোনো একটা কিছু খরচ করা যাবে, that came much later. I think money জিনিসটা আমার always related to savings. ইন্টারেস্টিং। আমার বাবাও ছোটবেলা আমাকে যখন আমার রুম থেকে বের হতাম বলতে যে সুইচ অন অফ করো, বিকজ ইলেকট্রিসিটি খরচ হচ্ছে, তোমার যদি না হয়। আরেকটা জিনিস বলতো যে স্টোভ, আমাদের বাসায় যেটা হচ্ছে ওই যে একবার গ্যাস ধরালে ওটা বন্ধ করতো না, সারাদিন চলতো। বাট ওই জিনিসটাও বলতো যে ইউ শুড টার্ন অফ দ্য স্টোভ বিকজ এটা ন্যাচারাল রিসোর্স, দেশের সম্পদ। তো ওই ব্যাপারগুলো ছোটবেলায় এটা যখন রিএনফোর্সড হয়, এটা কিন্তু ইট স্টেজ উইথ ইউ। এবং সেই জিনিসটা এখন আমি আমার মেয়েকে বলি যখন রুম থেকে বের হয় যে প্লিজ টার্ন অফ দ্য সুইচ, বিকজ ইলেকট্রিসিটি খরচ হচ্ছে। বিকজ ওরা কিন্তু বুঝে না যে সুইচ অন থাকলে ইলেকট্রিসিটি খরচ হচ্ছে এবং সেটার একটা ইকোনমিক একটা ইম্প্যাক্ট আছে, এই ব্যাপারটা কিন্তু ওরা বুঝে না। বাট সেটা ধরিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের। এবং আই থিঙ্ক এই হ্যাবিটের কারণে আমি বলবো যে আমি তো অ্যাপার্টমেন্টে থাকি, আমার বিল্ডিং এ আমার ইলেকট্রিসিটি বিল সবচেয়ে কম। সো আই এম ভেরি প্রাউড যে এই 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 ফ্রুগালনেসটা আই থিঙ্ক ইট ক্যান হ্যাভ এ ভেরি বিগ ইম্প্যাক্ট ইফ ইউ কাইন্ড অফ গ্রো উইথ ইট। সো থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্যাট। আচ্ছা, তাহলে আমাদের এশিয়াতে আই থিঙ্ক দিস ইজ, I wouldn't say widespread habit, but this is some cornerstone all the way from মানে একদম আমাদের west থেকে all the way to the east. I think this is what we should preserve, a habit. Right, absolutely. In fact, আমাদের savings এর কারণে তো western, we are savers and west are borrowing. So I think that's one of the reason, and it has global scale you can see the reflection, right? So টাকা মানে যেহেতু তুমি বলছো সেভিংস নিয়ে, সো সেভিংস আরেকটা পার্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। সো তোমার জীবনের সবচেয়ে প্রথম ইনভেস্টমেন্ট বা বড় রকমের ইনভেস্টমেন্ট কি ছিল এবং কেন সেটা করেছিলে? আমি নিজে
যখনই কোনো কিছু খরচ করেছি, আই ওয়াজ আমি সবসময় আই রেয়ারলি বট পার্সোনাল কমোডিটিস। সবসময় যা ব্যবহার করেছি অন্যদের থেকে পাওয়া জিনিস ব্যবহার করেছি। সো অ্যান্ড ইভেন একটা ভিডিও গেমও যদি খেলে থাকি সেটা আমি অন্যদের থেকে গিফট পেয়েছি বাড়িতে। সো আই হ্যাভ নেভার বট এনি, অর অ্যাটলিস্ট আমি এখন করতে হচ্ছে, বাট ছোটবেলায় it was always an extra item to have. It was never my own initiative. So আমি যখনই কোনো কিছু স্পেন্ড করতাম, it was all about মানে কোনো কিছু একটা মানে মজার কিছু একটা করার জন্য, মানে either I'm buying tools or I'm buying junk. Even sometimes I bought junk, or I'm buying stuff that যেটা দিয়ে আমি কিছু একটা তৈরি করতে পারি। এই জিনিসগুলোতে আমি বেশি খরচ করতাম আর কি। So that was my habit, or that was my target of expense. So to me, I've always looked at investment not in terms of return on capital. ওই জিনিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে, much way after university. But everything up until that point was, what can I learn and how much can I enjoy from a particular thing. Uh, so that was what I was always looking at. So আমি ওভাবে কখনো investment জিনিসটা, it came a lot later in my framework. Even I remember the first project I did out of after I finished my education was exploring cold storage, uh, you know, agriculture cold storage. So সেখানে the investment I did was I bought some really মানে industrial equipment, যে কিভাবে কোল্ড স্টোরেজ বানানো যায় সেটা নিয়ে আর কি বেশি ইয়ে করতাম। So I spent some money there, but obviously সেটা নিয়ে আমি বেশি দূর আগাই নাই আমি। I think I lost interest. আমার যেটা the learning I got was I'm not interested in this. So instead of trying to figure out যেটা দিয়ে ব্যবসাটা কি হবে, I was more interested যে এটা বানাই কিভাবে, এটা নিয়ে আমার Right. more interest ছিল। Interesting. So ওই এক্সপিরিয়েন্স থেকে তুমি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানে একটা ইকোনমিক ইকুয়েশন আছে, মানে if you are investing your time in finding a solution, আর সেই সলিউশনটাকে কিভাবে ইকোনমিক একটা পার্সপেক্টিভ আনা যায়, বিকজ সেই সলিউশনটা যদি কেউ না নেয় তাহলে দ্যাট সলিউশন ইজ নট এ সলিউশন, ইটস এ হবি। আই থিঙ্ক তোমার ফার্স্ট এক্সপেরিমেন্টটা ওয়াজ প্রবলি অ্যান হবি, but when the hobby kind of gets transformed when people are willing to pay for your service or product, right? Then Right. it becomes a commercial like venture. So Right. did that experience have any impact on transforming getting an insight যে এইদিকে মানে এটা শুধু ইঞ্জিনিয়ারিং ডিলাইট হলেও হবে না, যে এটা একটা I have to find a way to make it profitable for me? I think ওই রিয়েলাইজেশনটা আমার আরো পরে এসেছে। আরো পরে? কত পরে? That maturity came in much later. Um, I had to go through few more of those projects. আচ্ছা, interesting. A few more of those experiments. So But what I felt was, যেটা আমি বুঝেছি যে after doing all of those things, is that I have to find something that people can trust you. So I have to invest into something that I can build confidence in myself, and then from myself to others. So that's what I felt was a good value for money. যে আমিও এটাতে I will enjoy doing this, and then I know I can build an expertise এটাতে, a particular field, and then I can share my confidence and my expertise with অন্য যারা actually আমার customer হবে in the future. So that's the key learning I got. So এই জিনিসগুলো করতে গিয়ে you say that you had economic loss, right? So এই economic loss থেকে did you learn anything? Definitely. The first thing I learned was that again frugality. When you start off, um, try to start off small and try to don't think too big, because আমরা সবসময় যেটা হয় যে when we are researching, or আমরা যখন even in the academy আমরা যখন পড়াশোনা করি, আমাদেরকে সবসময়
বড় জিনিসগুলো বেশি দেখানো হয়, ছোট জিনিসটা দেখানো হয়। ফর এক্সাম্পল, আমরা ভেহিকল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, কিন্তু আমাদেরকে ঠেলা গাড়ি কিভাবে বানাতে হয় সেটা দেখানো হয় না। আমরা হুম। সবসময় বলি যে গাড়ি কিভাবে বানাবো, সেটা নিয়ে আমরা বেশি চিন্তা করি। সো আই থিঙ্ক দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আই লার্ন ওয়াজ যে টু থিঙ্ক ইন ছোট করে, যে how does the simplest form of this thing works, and then you take it from there. আই মিন ইউ তুমি একটা একটা ভীষণ ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুমি রেজ করেছো যে আমাদের দেশে আম, এই ছোট জিনিসটাকে নিয়ে চিন্তা করার এনকারেজমেন্টটা দেওয়া হয় না। আমি যদি একটা এক্সাম্পল বলি, তুমি যেহেতু এই ইভিতেই আছো, যেটা থ্রি হুইলার ট্রান্সপোর্টেশন ইউজ করছে, বাট আমি যদি রিক্সাটাকে ধরি, আমি আমি ছোটবেলায় যে রিক্সাটা দেখেছি ইন টার্মস অফ ডিজাইন, জি এটা কিন্তু এক্স্যাক্টলি এই 50 বছর পর এক্স্যাক্টলি ইট লুকস দ্য সেম। জি এটার কোনো ধরনের ট্রান্সফরমেশন হয় না, ওয়েদার ইজ ইউজ অফ মেটাল অর সাম লাইটার অ্যালুমিনিয়াম অর ডাইমেনশন অফ দ্য টায়ার অর হোয়াট এভার। মানে কেন এটা হয়নি যে এইটা একটা বড় একটা কিন্তু ট্রান্সপোর্টেশন আমাদের একটা কন্ট্রিবিউশন করে রিক্সা, জি আমাদের পাড়া জি মহল্লা বা ছোট ছোট টিয়ার 2 টিয়ার 3 সিটিতে এটার কন্ট্রিবিউশন ট্রান্সপোর্টেশনে হিউজ। বাট কেন আমরা এখানে ডিসরাপশন আনিনি বা আমরা এখানে কোনো ডিজাইন ইউনো ট্রান্সফরমেশন করিনি? I think I don't know if you're looking for an answer, but আই একটা অ্যাম। ভিউ, ও না না, একটা ভিউ পয়েন্ট হচ্ছে যে যখনই একটা প্রোডাক্ট ম্যাচুরিটির দিকে যায়, it kind of uh, it's supposed to be getting better and supposed to making people's lives better. হুম। But আমাদের বাংলাদেশে যেটা হয় যে the product needs to get more and more simpler because we are looking for the wider market, and we are trying to make it as easier as possible. তো যখন এই ধরনের থিঙ্কিংটা চলে আসে, instead of improving it, because improving any product means that you are possibly narrowing your customer base, কারণ আপনি ওটা ওটা অনেক বেশি রেগুলেট করছেন। যেমন গাড়ির জিনিসটা, আপনি গাড়ির কথাই যদি চিন্তা করেন, যখন গাড়ি প্রথম আসে তখন অনেক সিম্পল ছিল, বাট এটাকে ইমপ্রুভ করতে 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 আম, এখন একটা গাড়ি, if you just একটা গাড়িকে যদি দেখেন, ইটস ভেরি ভেরি কমপ্লেক্স। সো সো নাও আমাদের রিক্সাটাও আসলে we are trying to make it as simple as possible because we want more people to use it. So এই জন্য আর কি এই জিনিসটা আর কি I felt that it never, because the demand for improvement was never there. মানুষজন আরো সিম্পল চেয়েছে, আরো সস্তা চেয়েছে আর কি। তো যে রাইট। কারণে আর কি ইমপ্রুভমেন্টের জায়গাটা আর কি খুবই কম ছিল। নাথিং টু ডু। অলরাইট, আমরা অলমোস্ট আমাদের এই ইয়েতে লাস্ট পর্যায়ে চলে আসছি। সো তোমার যদি 20 বছরের তৌসিফের সাথে দেখা হয়, তাহলে তাকে তুমি টাকা নিয়ে কি অ্যাডভাইস করবে? আমি প্রথমে বলবো যে টাকা আর্ন করাটা ইজ দ্য নাম্বার ওয়ান টার্গেট, এবং যেটা যত কম বয়স থেকে শুরু করা যায় সেটা করা উচিত। এই জিনিসটা আসলে আমি অ্যাকচুয়ালি আমাদের এখনকার মানে এই এডুকেশন ইয়েটা আমি ঠিক জানি না। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কালচার এট দ্য মোমেন্ট, বাট আই সি সাম চেঞ্জেস, এখন অনেক চেঞ্জেস হুম। এসেছে। বাট অ্যাটলিস্ট ওয়েন আই ওয়াজ গ্রোয়িং আপ, আর্নিং, ওয়েন আপনি যখন 15 বছর বা 12 বছর বা বা ইভেন 20 বছর, সেই জিনিসটা আর কি একদম মানে আহ, ঠেকা না পড়লে আর কি আর্নিংটা কখনো ওয়াজ নট আ প্রায়োরিটি। আমি বলবো জি। যে 20 বছর আগে আমি বলবো যে কোনো একটা কাজ করো, কারোর আন্ডারে কাজ করো, এটা ম্যানুয়াল লেবার হলে ম্যানুয়াল লেবার করো, বা কোনো একটা সার্ভিস হলে সেটা করো, বাট টাকা আর্ন করো। অ্যান্ড অথবা কোনো একটা শপ যদি হয় বা কোনো একটা রেস্টুরেন্ট যদি সেখানে জয়েন করে থাকো, বাট স্টার্ট আর্নিং অ্যান্ড দেন স্টার্ট সেভিং। এই মানে আর্নিংটা পাশাপাশি সেভিং, মানে আর্ন করেই খরচ করে ফেলো, কোনো একটা কিছু কেনো, সেটা আই থিঙ্ক দ্যাটস নট দ্য রাইট। স্টার্ট লার্নিং হাউ টু সেভ, এটা আমার দ্যাটস মাই অ্যাডভাইস।
আর লাস্টলি টাকা নিয়ে কেউ কি তোমাকে খুব ভালো একটা অ্যাডভাইস দিয়েছে, এরকম কোনো সিচুয়েশন আছে, সেটা কি শেয়ার করতে পারবে? অনেস্টলি আমাদের মানে এনভায়রনমেন্টে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল যে টু বিল্ড এক্সপার্টিস, এই জিনিসটা আমাদেরকে সবসময় দেখানো হয়েছে। সো আই উডেন্ট সে যে টাকা এটা, ইফ আই গো ব্যাক, আমি যদি মানে 15 বছর আগের কথা বলি, না 15 বছর ইজ টু আর্লি, আরো আগের কথা যদি বলি, 20-25 ইয়ার্স ago, টাকা আহ, আহ, ব্যাপারটা নিয়ে আসলে আলাপ আলোচনা, আপনি যেটা একটু আগে বলছিলেন যে এটা কখনো আসলে করা হতো, মানে এই জিনিসটা আর কি, এটা অ্যাটলিস্ট আমি এক্সপিরিয়েন্স করেছি, আমি জানি না ওয়াইড স্প্রেড এক্সপিরিয়েন্সটা কিরকম। আহ, তো টাকার অ্যাডভাইসটা খুবই রেয়ারলি এসেছে, বাট অন্যান্য এক্সপিরিয়েন্সের থ্রুতে আর কি মানি ম্যানেজমেন্ট, মানে টাকা ম্যানেজমেন্টটা আর কি ওয়াজ অলওয়েজ ভেরি ভিজিবল, তো ওগুলো আর কি অনেক কিছু দেখেছি। ওকে, সো টাকার পর্ব শেষ, আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। সো তুমি ইউ আর কো ফাউন্ডার ফর সো ইউ আর ক্যাসেটেক্স। কো ফাউন্ডার অফ ক্যাসেটেক্স, হুইচ ইজ জি। এটা একটা ইভি কোম্পানি, রাইট? জি, আমরা এটাকে এনার্জি স্টার্ট আপ বললে আই থিঙ্ক মোস্ট আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট হয় মোর ব্রডলি, ওকে। ব্রডলি। সো এটা তোমাকে কি ইন্সপায়ার করলো এই এই এটা শুরু করার জন্য? এটার ব্যাকগ্রাউন্ডটা আমি যদি দিই, আমরা ব্যাটারি সোয়াপিংটা আমাদের প্রথম প্রজেক্ট না, আমরা অ্যাজ এ টিম আমরা যখন কাজ করা শুরু করি তখন অ্যাকচুয়ালি আমরা কত সালে? আহ, আমরা 18 সালে, 2018-এ আমরা অ্যাজ এ টিম আমরা কাজ করা শুরু করি, এবং তার আগ থেকে আমাদের এমনি অন্যান্য ব্রেন স্টর্মিং এন্ড কনভারসেশন হতো। Um, আমার পার্টনাররা, co-founder, they're all engineers. I'm not the engineer, but আমার পার্টনাররা, and they come from that kind of background, যেখানে অনেক ধরনের পাওয়ার and energy and renewable এগুলো নিয়ে সবসময় কথাবার্তা হয়। And I come from just আমি just pure automobile বা enthusiasm, আমি ওই সাইড থেকে আসি আর কি, যে কিভাবে একটা ভেহিকল। তো আমাদের প্রথম প্রজেক্ট যেটা এখনো উই আর স্টিল ডুইং ইজ ইন, আমরা বলি ভেহিকল রেট্রোফিটিং বলি। তো আমরা যেটা একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের প্রথম মানে সৌরবিদ্যুৎ দিয়ে এবং ব্যাটারি দিয়ে গাড়ি বানিয়ে আমরা পুরো বাংলাদেশ চালাচ্ছি। সেই সময় কাজ করার সময় আমরা তখনই আমরা জানতাম, এবং আমাদের নিজেদের আবার কিছু এক্সপিরিয়েন্স আছে এই বাংলাদেশের থ্রি হুইলার বা অটো বা ইজি বাইক যেটাকে বলে, সেই মার্কেটটা নিয়ে আমাদের একটা বেশ ডিপ আন্ডারস্ট্যান্ডিং ছিল যে কিভাবে এই মার্কেটটা অপারেট করে। বাট আমরা তখনই এটার জন্য কোনো ভেহিকল বা কিছু আমরা ডিজাইন করতে না। অ্যাগেন, একটু আগে যে আলাপটা করছিলাম যে দ্য ইটস বিন, এটা এত সিম্পলিফাইড হয়ে গেছে এখন যে এটার এভলিউশনটা ওই সময় 5-6 বছর আগে ইট ওয়াজ নট রিকোয়ার্ড। তো আমরা আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করি আমরা ইলেকট্রিক ভেহিকলের অন্য সেগমেন্টে, মোটর, ইলেকট্রনিক্স, পাওয়ার ট্রেন ডিজাইন, এইসব কিছু। কিন্তু আমাদের সবসময় এই থ্রি হুইলার মার্কেট ইজ অলওয়েজ অ্যারাউন্ড আস। সো কিন্তু ওখানে আমরা যে প্রবলেমটা আমরা দেখছি, এবং মানে আমাদের ভিশনে যেটা মনে হচ্ছিল যে একটা জিনিস বেলুন আমি ফোলাতে ফোলাতে যেটা হয় যে একটা পয়েন্টে গিয়ে এটা বার্স্ট। এই এটা হয়তো যারা গাড়ি চালক যারা আছেন বা গাড়ির মালিক যারা আছেন বা ইভেন এলাকাতে যারা এটা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা হয়তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন না, বাট আমরা অ্যাজ ইঞ্জিনিয়ার্স বা প্রবলেম সলভ দেখতে পাচ্ছিলাম যে এখন হয়তো হয়তো 15 লাখ থেকে 40 লাখ, দিস ইজ দ্য নাম্বার উই হ্যাভ, হয়তো ভেহিকল আছে, বাট এটার এখনো আরো লেটস সে 50 লাখ ভেহিকল হয়তো অ্যাড হতে পারে ইন দ্য ইন্ডাস্ট্রি ওভার দ্য নেক্সট 20 ইয়ার্স। এখন যদি এই সিস্টেমটা ঠিক এভাবেই কপি হয়ে ইভলভ হতে থাকে, তাহলে মানে ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ ইনএফিসিয়েন্সি তৈরি হবে, অলরেডি আছে, আরো আরো হবে। এবং দ্য বিগেস্ট ইনএফিসিয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি সাইড, যে আমরা দেখতে পেরেছিলাম যে আমাদের যারা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, দে দে আর ইনভেস্টিং মানি বাট দে আর লুজিং। ওনারা হয়তো হিসাবে হয়তো জিনিসটা আসছে না, বাট ফ্রম ডিফারেন্ট and hidden factors তাদের অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্টটা সেটা অ্যাটলিস্ট তারা আসলে ইয়ার টু ইয়ার তারা সেই রিটার্নটা পাচ্ছে। So there are a lot of ways that they're losing money, কিন্তু যেহেতু অলরেডি বড় হয়ে গেছে তারা সেটাকে চালিয়ে যাচ্ছে somehow.
তো আমাদের যেটা মনে হয়েছিল যে ব্যাটারি সেক্টরে আই থিঙ্ক ইট ইজ টাইম টু ইভলভ। গ্লোবাল মার্কেটে ইলেকট্রিক ভেহিকল ব্যাটারি ফান্ডামেন্টালি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেটা আমাদের এখানে অ্যাডপশন শুরু হয়নি। আহ, আমাদের এখানে অ্যাফোর্ডেবিলিটি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, যে কিভাবে আমরা এই এই সিস্টেমিক ট্রানজিশনটাকে আমি কিভাবে হু পেইজ ফর দিস ট্রানজিশন, কে নতুন টেকনোলজি এখানে ইউজ করে, অ্যান্ড হাউ সুন আমরা এটাকে করতে পারি। তো এই কোয়েশ্চেন গুলো আমরা দেখছিলাম, অ্যান্ড পিওরলি আউট অফ ফিয়ার, যে যদি এত বড় একটা ইন্ডাস্ট্রি, আমরা যখনই বাইরের মানুষজনের সাথে ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কথা বলি, আপনি একটু আগে বলছিলেন যে এত বিশাল একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে জাস্ট আমাদের, মানে বলবো যে উইদাউট আওয়ার অবজারভেশন, আমাদের মানে বিহাইন্ড দ্য সিন যে জিনিসটা হয়ে গেছে। তা যখনই আমি বাইরের মানুষজনকে বলি যে তোমরা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কি চিন্তা করছো, আমাদের এখানে এসে দেখে, এখানে শেখাতে হয়নি আমাদের, নিজেরাই এটা করে নিয়েছে। সো কিন্তু আউট অফ ফিয়ার যে যদি সিস্টেমিক ফেলিয়ার হয়, ইফ দেয়ার আর মোর অ্যান্ড মোর লসেস, দেয়ার ইজ আ পসিবিলিটি যে গাড়ির মালিকরা তো আসলে দে ডোন্ট look too much into environment or all the other aspects যেটার সাথে এটার পজিটিভ যে ইম্প্যাক্ট আছে, they will choose the best and the easiest and simplest, cheapest solution. Our fear was that if the system collapses, then they might revert back to petrol or revert back to gas or LPG or any other kind of fossil. So out of pure fear, আমরা মাঠে নেমে পড়েছি যে না, আমাদের এখানে অ্যাফোর্ডেবিলিটিটা সলভ করতে হবে, এফিসিয়েন্সিটা বাড়াতে হবে, and immediately scale করতে হবে in the next 5 to 6 years before the next 40 million vehicles gets added into the system. এটার এটার প্রেক্ষিতে আমরা তখন অনেক ধরনের R&D করার পরে we launched and we designed Casetex, which is বাংলাদেশের প্রথম ব্যাটারি সোয়াপিং সার্ভিস, যেখানে আমরা ইলেকট্রিক থ্রি হুইলার বা ইজি বাইক গুলোকে আমরা ব্যাটারি রেন্টাল দিই থ্রু মডুলার ব্যাটারিজ, and that's the business that we are trying to build and scale. এটা কত সালে এবং কোথায় করেছিল? আমরা 20 সালে কাজ করা শুরু করি এটা নিয়ে। একদম যদি বলি যে একদম ডে জিরো অফ আর R&D, মানে কোভিড এর মাঝখানে? আমরা কোভিড এর মাঝখানে, হ্যাঁ, জাস্ট 2 or 3 months, মানে আমি বলবো যে বিফোর কোভিড স্টার্টেড আমরা এটা নিয়ে শুরু করি। আমরা অলরেডি ব্যাটারি নিয়ে কাজ করি, ইভি নিয়ে কাজ করি বাই দ্যাট টাইম, বাট এই কনসেপ্টটাকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে আমরা কাজ করি। কমার্শিয়াল ইমপ্লিমেন্টেশন। বাংলাদেশে কোথায় করেছিল এটা? আমরা আমাদের ফ্যাক্টরি রংপুরে, তো ওখানের আশেপাশে আমরা ফার্স্ট এটার প্রোটোটাইপিং গুলো শুরু করব। এখন আমাদের কেন রংপুর? the easiest answer হচ্ছে আমার co-founder is from রংপুর, সো আমাদের ওই এলাকাটা is reasonably okay for us. Second হচ্ছে availability of vehicles, আশেপাশে চেনা পরিচিত লোকজন আছে, and ওখানে এই ইন্ডাস্ট্রিটা is very mature there and also accessible. আমরা মনে করেন যে ঢাকায় আমি যদি কোনো গাড়ির গ্যারাজ বা গাড়ির মালিক খুঁজতে যাই, পাবো লট মোর এফোর্ট লাগবে, 2-3 দিন লাগবে, whereas রংপুরের ইটস জাস্ট নেক্সট ডোর, আমাদের নেইবাররাই হচ্ছে রেগুলার ব্যবসায়ী। সো ইটস ইভেন আমার co-founder গোপাল, who is like the brains of আমাদের কোম্পানি, সো ও নিজে হি ইজ আ ট্রান্সপোর্ট ওনার, মানে সে তার ফ্যামিলি বিজনেসই হচ্ছে এই থ্রি হুইলার গুলো অপারেট করা। সো ইটস এমবেডেড আমাদের, মানে এর মধ্যে ডিএনএর মধ্যে যে ব্যাটারি কি ইউজ হচ্ছে, মোটর কি ইউজ হচ্ছে, এগুলো আর কি বিফোর উই ইভেন স্টার্টেড, এগুলো আর কি আমাদের এই নলেজ গুলো অলরেডি অ্যাকোয়ার্ড ছিল। রাইট, সো ইন্টারেস্টিং। সো বাংলাদেশে মানে ইভি মানে ইজি বাইকের কনসেন্ট্রেশনটা কোথায়? what are the top 3 areas কোথায় বাংলাদেশে? the exact number আমাদের কাছেও নেই, we are trying to start a survey, exact numbers নাই, but আমাদের assumptionটা from pure observation আমরা যখন মার্কেট ভিজিটে যাই is that every township, every এলাকা বা ছোট শহরগুলো minimum 3,000 to 5,000 আছে, and highest maybe 10,000 to 15,000.
ইচ ইচ পার্টিকুলার এরিয়া। আপনি হয়তো ওটাকে এক একটা উপজেলা বলতে পারেন, আমি যদি রাইট। অফিসিয়াল ইয়ে ইউজ করি আর কি, তাহলে এক একটা উপজেলাতে মিনিমাম 3 to 4 thousand, হাইয়েস্ট 10 to 15। এবং বাংলাদেশের সব উপজেলায় আহ, কম বেশি জি সব জায়গায় আছে এখন জি ফুটপ্রিন্টটা। জি। ইন্টারেস্টিং। সো একটু যদি পিছিয়ে যাই, তুমি বলেছিলে যে তোমাদের এই ইভি শুরুর প্রথম আহ, যাত্রাটা ছিল একটা সোলার গাড়ি নিয়ে, রাইট? ওটা কি জি পার্সোনাল প্রজেক্ট ছিল? লাইক মানে এটা তো আসলে সোলার গাড়ি তো ভাবাই যায় না, বাট সো এটা কি কোনো একটা কম্পিটিশনের জন্য করেছিলে বা পার্সোনাল প্রজেক্টের জন্য করেছিলে? কেন সোলার গাড়ি? ইউর রাইট, এটা অ্যাকচুয়ালি আমাদের আমরা তখন একটা গ্লোবাল কম্পিটিশন অর্গানাইজ করার চেষ্টা করছিলেন। দিস ইজ ফ্রম নেদারল্যান্ডস। ওটার নাম ছিল 80 ডে রেস। তো তাদের গোলটা ছিল, ইভেন তখনও কিন্তু 2000 লাইক 16-17-এর দিকে ইভেন ইউরোপেও কিন্তু ইলেকট্রিক ভেহিকেল অ্যাডপশনটা, যদিও গভর্নমেন্ট সাবসিডি ছিল, আহ, সেটা খুব একটা বেশি আগাচ্ছিল না। তো তারা এটা অর্গানাইজ করে থাকেন টু প্রমোট ইলেকট্রিক ভেহিকল ইন ইন এভরিডে ইউসেজ। তো গোলটা ছিল যে একটা গাড়ি, আইদার ইউ ক্যান বাই ওয়ান অথবা একটা ইউ ক্যান বিল্ড ওয়ান, দ্যাটস ইয়োর চয়েস অফ ফ্লেভার। একটা যে কোনো একটা ইলেকট্রিক ভেহিকল নিয়ে আপনি পুরো বিশ্বে প্রায় 30,000 কিলোমিটার ছিল ওটা, ইফ আই রিমেম্বার, 80 দিনের মধ্যে শেষ করতে হবে। তো ওটা ছিল প্যারিস থেকে শুরু হয়, এদিকে চায়না পর্যন্ত গিয়ে নর্থ আমেরিকা, অ্যান্ড দেন অ্যাগেন ব্যাক ইন ইউরোপ। তো এটা ছিল টার্গেট, এবং আমরা ছিলাম, বাংলাদেশ টিমটা আমরা ছিলাম রেজিস্টার্ড টু টু পার্টিসিপেট। আমাদের গোলটা ছিল আমরা একটা পুরোনো গাড়িকে রেট্রোফিট করে, এবং সেখানে আমরা সোলার বডি পার্টস ইমপ্লিমেন্টেশন করে সেটা আমরা নিয়ে যাব। And সেটাকেই তৈরি করে আমরা বাংলাদেশে আগে, যেহেতু বাংলাদেশ ওই ইভেন্টের রাউটে ছিল না, সো আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে আগে আমরা একটা ড্রাইভ করি আর কি। এটা আমাদের টেকনোলজি, আমাদের এক্সপার্টিসটাও টেস্ট হয়ে যাবে, আবার একই সাথে ওইটার জন্য মানে মানে ওখান থেকে আমরা অনেক ধরনের লার্নিংসও হবে আর কি, নেক্সট স্টেপটা আমরা কি করতে পারি। তো সো উই ডিড দ্যাট। আনফর্চুনেটলি 19 সাল থেকে 20 সাল, 20 সাল থেকে 21 সাল, তো ওই ইভেন্ট আর হয়নি। তো এখন ওই ইভেন্টের কতটুকু রেলেভেন্স আছে আমি জানি না, বাট বাট উই আর ভেরি মাচ প্রিপেয়ার্ড। আবার যদি কোনো সময় এরকম একটি ইভেন্ট হয়, আমরা ডেফিনেটলি বাংলাদেশ টিম হিসাবে আর কি পার্টিসিপেট করবো। এখনো হয় অনেক ধরনের রিজনাল ইভেন্টস হয়, বাট উই আর লুকিং ফর দ্য বিগ ওয়ান। প্রিপারেশন একবারই করা যায় এগুলোর জন্য। তো তো আমি তো বলবো তোমরাই ইউ শুড ডু ওয়ান ফর বাংলাদেশ। আমাদের যে ইজি বাইকের সলিউশন গুলো আছে, জি আই জি থিঙ্ক মানে আমাদের কি, আমাদের রংপুর যদি টপ হয়, তেঁতুলিয়া যদি বটম হয়, তাহলে জি তেঁতুলিয়া থেকে টেকনাফ, জি, আমরা এরকম একটা কম্পিটিশন করা উচিত, লাইক দ্য বেস্ট ইভি ডেফিনেটলি। হ্যাঁ ইন বাংলাদেশ। হ্যাঁ, আমার মনে হয় এটা করা উচিত। এটা এটা করতে পারলে খুবই ভালো হবে। আমি অত ভালো ইভেন্ট অর্গানাইজার না, but I will be a participant definitely. Even I can help in designing. We have some friends যারা সাউথ ইস্ট এশিয়া, আবার ওদিকে ইউরোপে সারাক্ষণ তারা এই ধরনের লং ড্রাইভ করেন। We can also invite them to participate. So ওরা ওটা It's a ওরা thought. আবার প্রফেশনালি করে করে আর কি। So happy to create something like না, this. এটা নিয়ে আমরা অফলাইনে চিন্তা করি কিছু করা যায় জি কিনা। জি জি, অবশ্যই। ভেরি ইন্সপায়ার্ড তোমার এই কথা হচ্ছে শুনে। Um, তো যেহেতু তোমরা সলিউশন দিচ্ছ, রিসেন্টলি আমি একটা আরেকটা মানে ভিডিও দেখলাম, নিউজ, যেখানে আই থিঙ্ক হার্ভার্ড গ্রাজুয়েট দুজন চাইনিজ ফাউন্ডার, যারা বেসড অফ চায়না, তারা বাংলাদেশে অপারেশন শুরু করেছে, এবং আই থিঙ্ক ওরাও ব্যাটারি সোয়াপিং করছে ফর ইজি বাইক। সো এরা ছাড়াও দেশে তো আরো অনেকেই আসছে যারা এই সলিউশনগুলো দিচ্ছে। সো তাদের সাথে যদি আমি কম্পেয়ার করি ক্যাসেট টেক্স, মানে হোয়াট উড বি, মানে যারা তোমাদের কাস্টমার, তারা তোমাদের সলিউশনটা কেন প্রেফার করবে? মানে হোয়াট ডু ইউ হ্যাভ এজ এ কম্পিটিটিভ সলিউশন? Um, আমি এখানে একটু ফ্র্যাঙ্কলি বলি, আমি জানি আপনি কাদের কথা বলছেন, বাট আসলে যেহেতু এখনো সবাই খুব
everyone, So, আমরা সহ, we are all just way early below stage, 0.5% of the market আর কি। right? আমি অ্যাকচুয়ালি অন্যরা কি করছে সেটা আমি হয়তো অত ভালো করে বলতে পারবো না, হয়তো বলা উচিত না, সেটা ঠিক হবে না। আমরা যেটা একটু আগে বলছিলাম, আমরা মেইন জিনিস যেগুলো সলভ করার চেষ্টা করছি, যে কিভাবে বেটার ব্যাটারি টেকনোলজি এফোর্ড করতে পারেন আমাদের গাড়ি চালক, গাড়ির মালিক যারা আছেন, সেটা আমরা এনশিওর করছি। আমরা এনার্জি কনজাম্পশন অ্যান্ড এনার্জি ইউটিলাইজেশন কিভাবে হচ্ছে সেটার ভিজিবিলিটি আমরা বাড়াচ্ছি, অ্যান্ড সেটা, এই ট্রান্সপারেন্সিটা অ্যাক্রস দ্য বোর্ড, আমাদের কাস্টমার, আমাদের যারা স্টেক হোল্ডার লাইক ইউটিলিটিস, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মানে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যারা এনার্জি সাপ্লাই দিচ্ছেন বা এনার্জি প্ল্যানিং করছেন, রিসোর্স প্ল্যানিং করছেন, তাদের জন্য এই এই সিস্টেমিক ইমপ্রুভমেন্টটা নিয়ে আমরা কাজ করছি। অ্যান্ড we want flexibility and freedom. That's the target we are trying to come into, যে আপনারা ব্যাটারি নিয়ে আর কখনো চিন্তা করুন, এটা হচ্ছে আমাদের প্রমিসটা। ডোন্ট থিঙ্ক অফ ব্যাটারি অ্যাজ আ প্রোডাক্ট। ব্যাটারি সাপ্লাই, ব্যাটারি এনার্জি আসবে, আপনারা গাড়ি চালান, গাড়ি দিয়ে কার্গো মুভ করেন, আম, বেশি বেশি ডিস্টেন্সে যাবেন, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন বের হবে। আমাদের মনে হয় যে আমরা যে ফ্রিডমটা তৈরি করার চেষ্টা করছি, সেটার জন্য এই যে এখন আমাদের 40 লক্ষ গাড়ি আছে, সেখান থেকে আমাদের মানে 1 কোটি গাড়ি বা 1 কোটি ডিফারেন্ট ইউজার্স অফ ব্যাটারি, সেটা 3 হুইলার হতে পারে, 2 হুইলার হতে পারে, 4 হুইলার হতে পারে, এগ্রিকালচার হতে পারে। সো এই ফ্রিডমটা আমরা আনলক করছি, এন্ড দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এইটাই আমরা সবাইকে। তো এখানে যেহেতু তুমি বলছো, ইউর সেইং যে ব্যাটারি নিয়ে চিন্তা করবেন না, আমরা সেই সলিউশনটা দিয়ে দিচ্ছি। আপনার ট্রান্সপোর্টেশন আছে, আমরা ব্যাটারি সলিউশন দিচ্ছি ব্যাটারি সোয়াপিং এর মাধ্যমে, রাইট? এবং প্রবলি ইউর ডুইং ইট বাই লিজ অর বাই ইউসেজ, হোয়াট এভার দ্যাট মডেল ইজ। বাট এখানে তাহলে যেটা হয় যে একটা স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপার চলে আসে, কারণ সেই ব্যাটারিটা তো যে ফর্মে আসবে সেটা একটা ট্রান্সপোর্টেশনের একটা জায়গায় ঢুকতে হবে এবং সেটার কানেক্টিভিটির একটা ব্যাপার আছে। সো এই ব্যাপারগুলো কিভাবে এনশিওর করা যাবে? এটার সবচেয়ে ভালো অ্যাপ্রোচ হচ্ছে যে যারা যারা এই মার্কেটে আসবেন, এবং এখানে অ্যাকচুয়ালি এটা প্রাইভেট সেক্টর থেকে অর্গানাইজেশনটা কি হবে কিনা আমি জানি না, বাট আই ডেফিনেটলি বিলিভ যে আমাদের গভর্নমেন্ট থেকে দে নিড টু কাম ইন অ্যান্ড দে নিড টু গিভ আস দ্য গাইডেন্স। যেরকম ইন্ডিয়াতে ইলেকট্রিক ভেহিকলের প্রথমে ইলেকট্রিক ভেহিকল পলিসি হয়, তারপর ইলেকট্রিক ভেহিকলের কম্পোনেন্ট সোর্সিং নিয়ে একটা পলিসি হয়, তারপরে ইলেকট্রিক ভেহিকল সেফটি নিয়ে পলিসি হয়, তারপরে এখন আরো ডিপার যাচ্ছে যে চার্জিং এর পলিসি আলাদা, সোয়াপিং এর পলিসি আলাদা। এই ধরনের জিনিসগুলো আসলে উই ওয়ান্ট দ্য গভর্নমেন্ট টু কাম ইন অ্যান্ড টেল আস, যে ওনারাই আমাদেরকে বলবেন যে আপনারা এই স্ট্যান্ডার্ডটা ফলো করবেন বা এটা এটা, এন্ড দেন আমরা আমাদের অ্যাডাপ্ট করতে হবে। উই হ্যাভ টু অ্যাডাপ্ট ইট। সো উই ওয়ান্ট দ্যাট স্ট্যান্ডার্ডাইজেশন, কারণ আমরা চাই না যে কাস্টমাররা একটা জায়গায় এসে আটকে যাক। যে ফ্রিডমটার কথা বলছি, আজকে যেরকম টেলিকম যে আমাদের সেই ফ্রিডমটা আছে, যে আমি চাইলে এমএনপি থেকে আমি আই ক্যান সুইচ সার্ভিস প্রোভাইডার্স। আমরা চাই যে সেরকম সিচুয়েশন এনভায়রনমেন্ট একটা থাকে, বাট অবভিয়াসলি এখানে একজন নিউট্রাল প্লেয়ার নিডস টু বি হিয়ার, যে যে আসলে আরো উপর থেকে জিনিসটাকে দেখবে। আমরা এখন কাজ করতে করতে এখন অনেক ভেরি ডিপে চলে যাচ্ছি, সো আমরা তখন হয়তো এই জিনিসটাকে অর্গানাইজ করার হয়তো ক্যাপাসিটি নাও থাকতে পারে, বাট দেয়ার নিডস টু বি আ থার্ড পার্টি হু ইজ অর্গানাইজিং অল। সো সেখান থেকে যখন স্ট্যান্ডার্ডটা আসবে, উই উইল ডেফিনেটলি অ্যাপ্লাই। এটা একটা ইন্ডাস্ট্রি যেখানে ট্রাস্ট মি, এভরি কান্ট্রি সবাই ডিরেগুলেটেড ভাবেই শুরু করে। নর্থ আমেরিকাতে যখন ইলেকট্রিক ভেহিকল আসে তখন কোনো রেগুলেশন, এখনো পর্যন্ত স্টেট অফ ক্যালিফোর্নিয়াতে আপনি চাইলে একটা 2000 হর্স পাওয়ারের গাড়ি বানিয়ে ফেলতে পারেন, বাট অ্যাক্রস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেয়ার ইজ রেগুলেশন। বাট যখন শুরু হয় তখন কোনো রেগুলেশন ছিল। সো বাট সবাই বুঝে, ইন্ডাস্ট্রিতে যারা যারাই পার্টিসিপেট করেন, যারাই একটু লং টার্ম বিজনেস করতে চান,
উই আর ডিলিং উইথ দ্য লাইভস অফ পিপল। এটা অনেকটা হসপিটাল বা হেলথ কেয়ার সিস্টেমের মতো, যেহেতু আমাদের টেকনোলজির উপরে বসে সাধারণ মানুষরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাচ্ছে, উই হ্যাভ আ মোরাল রেসপন্সিবিলিটি অন দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট যেটা আমরা। তো সেখানে আমরা আরো চাবো যে আরো বেশি স্ট্যান্ডার্ডাইজেশন, আরো রেগুলেশন আসুক। ইট উইল পুশ আস টু বি বেটার। এবং এটার আরেকটা কারণ হচ্ছে যে ইট উইল অলসো মেক আস ইনভেস্টমেন্ট সেফ অ্যাজ ওয়েল। যে যে এই দেশে এই রাইট। মানুষগুলো রাইট ভাবে কাজ করে, রাইট মেথোডোলজিতে কাজ করে, এবং একটা গাইডলাইন আছে সেটা ফলো। সো এন্ড দেন সো উই ক্যান স্কেল প্রপারলি ইন দ্যাট। আর না হলে এটা যদি না থাকে তখন আর কি জিনিসটা আরো ইনফর্মাল থেকে যাবে, ফ্র্যাগমেন্টেড থেকে যাবে, এবং কোয়ালিটি অফ লাইফ ওই একটা জায়গাতেই আটকে আটকে বসে থাকবে। তো এই জায়গাতে যেহেতু আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলছি, স্ট্যান্ডার্ডাইজেশনের আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে সেই মডেল, রাইট? বাংলাদেশে আমরা জানি যে উই আর 8th লার্জেস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? এবং আমাদের আমরা অনেক ঘনবসতি, রাইট? সো এখানে যেটা হয় যে আমাদের স্পেস নাই। সো ইভির যে মডেল যেগুলো আমি দেখছি, টু হুইলার ক্ষেত্রে সোয়াপিং এবং ফোর হুইলার ক্ষেত্রে চার্জিং, রাইট? চার্জিং এর ব্যাপারটা তো আমি চিন্তাও করতে পারছি না যে বাংলাদেশে এমনি পেট্রোল পাম্প তো উঠেই যাচ্ছে, কিছু আছে সিএনজি, বাট ইন টার্মস অফ এই যে বিভিন্ন পয়েন্টে যে আমরা এগুলো তৈরি করব, যে ইন টার্মস অফ চার্জিং, সেই ব্যাপারটা তো আমি দেখছি না। আমার কাছে যেটা মনে হচ্ছে সোয়াপিংটা মাচ মোর ভায়াবল, বিকজ ওয়ান, এটার জন্য জায়গাটা খুব কম লাগে। সেকেন্ড হচ্ছে যে যারাই আসছে তারা বেশিক্ষণ থাকতে হবে না, বিকজ ব্যাটারি সোয়াপিং এর এলিমেন্টটা খুব কম, যেখানে চার্জিংটা এখানে অনেকক্ষণ বসে থেকে চার্জ করে তারপর যেতে হয়। সেই সুবিধা আমাদের মতো ছোট কান্ট্রিতে মনে হয় সম্ভব না। তোমার কি মত এই জায়গাটাতে ইন টার্মস অফ বিজনেস মডেল? No, no, I absolutely agree. আমার এই সেম ডিবেটটা এক বছর আগে চার্জ পয়েন্ট ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট চার্জিং সার্ভিস প্রোভাইডার্স ইন ওয়েস্ট কোস্টে। তো আহ, তাদের সাথে এটা নিয়ে একটা আলাপ হয়েছিল আর কি। And ওনারা আর কি একটু বেশি হেভি ব্যাটার্স অন ফাস্ট চার্জিং, যেটাকে বলা হয় যে রাইট। অনেক অনেক হাই পাওয়ারে একটা গাড়িকে খুব কুইকলি 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে চার্জ করে, সেটাতে ওনারা বিশ্বাসী। দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। ওনাদের দেশের এনভায়রনমেন্টের জন্য সেটা ঠিক আছে। আমাদের দেশে সোয়াপিংটা, ইউর রাইট, যে আমরা যত কম পাওয়ার লোড আমরা একটা পয়েন্টে ইনস্টল করতে পারি, তত জিনিসটা আরো মোর সাস্টেইনেবল হবে। অ্যান্ড মানে যেহেতু মানে আমাদের এক একটা ছোট ছোট শহরগুলো খুব ডেন্স, উই ক্যান হ্যাভ মাল্টিপল পয়েন্টস। অনেক সময় চার্জিং স্টেশনের যেটা প্রবলেমটা হয় যে বেশি রিমোট হয়ে গেলে তখন আবার অনেকে যেতে যেতে চায় না চায় কেউ। না ওই পয়েন্ট পর্যন্ত। যেটা নর্থ আমেরিকাতে হয় অনেক সময়, যে অনেক দূরে একটা ওয়ালমার্টের ওখানে হয়তো একটা ভালো চার্জার আছে, কিন্তু ওখানে কেউ যায় না। মাসে হয়তো একবার শপিং করতে গেলে ওখানে চার্জ। তো ওনাদের জন্য ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচারে স্পেন্ড করাটা, মেবি ইটস দেয়ার ইজ অ্যান আরওআই দেয়ার, লং টার্ম আরওআই। বাট আমাদের এখানে উই ক্যানট অ্যাফোর্ড, উই হ্যাভ টু ব্রেক ইট ডাউন ইনটু স্মলার মডিউলস অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ আমাদের এই কনসেন্ট্রেশন। বিকজ আমরা একই জায়গার মধ্যে ডিস্ট্রিবিউট করে, লেটস সে 1 মেগাওয়াট অফ চার্জিং আমরা ভেঙে আমরা অনেক জায়গায় করতে পারি, রাদার দেন একটা পয়েন্টে 1 মেগাওয়াট করা। মানে আমাদের ইলেকট্রিসিটির অলরেডি আই উড সে কম্প্রোমাইজড ইন টার্মস অফ ট্রান্সমিশন। সেখানে সেই জায়গায় এই অ্যাডেড যে প্রেশার ইন টার্মস অফ এই এই ট্রান্সপোর্টেশনের দিক থেকে যেটা আসবে, সেই সেই ব্যাপারগুলো যদি পলিসিতে না আসে, তাহলে যেটা তুমি প্রথম দিকে শুরু করেছিলে যে এটা যে আনসাস্টেইনেবলি বড়তে থাকে, বেলুন যেরকম হয় একটা জায়গায় এসে ফুটে যায়, তো জি। ওরকম কিছু কিছু হয়ে যাবে নাকি আমাদের আমাদের এখানে? চার্জিং এর ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, উই আর ভেরি লাকি যে এই একটা ইন্ডাস্ট্রি, আপনি তো অনেকদিন ধরে আমাদের স্টার্টআপ সিনে আছেন, ই কমার্স এন্ড SaaS, and you've seen the evolution. জি। ইভি সেক্টরটা একমাত্র যেটা সেক্টরটা শুরু হওয়ার আগেই আমাদের রিকোয়ার্ড পলিসিগুলো কিন্তু পাবলিশড হয়ে, আচ্ছা। which I think is a big advantage.
policy may not be adequate, but at least there's a Right. document, and এটা evolve হবে every 2 years, এটাকে চেঞ্জ করবে. I hope it changes every 6 months, but because এখনো অনেক কিছু চেঞ্জ করা বাকি আছে, but it's there. And আমি বলবো যে compared to software industry and any other industry, এটা we are very lucky. এবং এখানে অলরেডি একটা ডিমার্কেশন আছে ইন দ্য চার্জিং গাইডলাইন, যেটা আমাদের শ্রেডা হচ্ছে যেটা অথরিটি, যে তারা বলেছে যে পাবলিক চার্জিং স্টেশন, নট সোয়াপিং, পাবলিক চার্জিং স্টেশন শুধুমাত্র বড় মেট্রোপলিটন সিটিগুলোতে হবে ফার্স্ট. They will not give, or I wouldn't say they will not, but they will not encourage any placement in outside the metropolitan city, because আমাদের মেট্রোপলিটন সিটি গুলারই ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচারটা সবচেয়ে ম্যাচিউর, এবং তাদের সেই ক্যাপাসিটি আছে সেটাকে সাপোর্ট করে. তো সেটাকে আমরা যদি ফলো করি, জাস্ট ওই গাইডলাইন, ইটস ভেরি সিম্পল গাইডলাইন, নট ভেরি টেকনিক্যাল, সেটাকেই যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি, আর এদিকে গাড়ির ডিমান্ড যতক্ষণ পর্যন্ত একটা সার্টেন লেভেলে না গেছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমাদের ওই মেজর ইনফ্রাস্ট্রাকচার Right. মানে কি বলবো কোলাপস বা যেটা Pressure. আমরা, Yeah. হ্যাঁ, যে যে প্রেশারটা, এটা হবে না ইফ উই ফলো দ্যাট. আমাদের এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমাদের গাড়ি যেগুলো বাইরে থেকে আসছেন, ইম্পোর্ট করছেন, সেগুলো আমরা বাসাতেও চার্জ করতে পারি উইথ আওয়ার ডোমেস্টিক. ইট উইল টেক সাম টাইম, Right. বাট আমরা যদি জাস্ট সেটাকেই ফলো করি, আই ডোন্ট থিঙ্ক আগামী 2-3 বছর আমাদের ওরকম কোনো প্রেশার ক্রিয়েট. এন্ড দেন আই থিঙ্ক Okay. তারপরে পলিসিটা হয়তো আবার ইভলভ হবে, সেটাকে আমরা দেখতে হবে. So এই তোমরা যেহেতু শুরু করেছো প্রায় 3 বছর হয়ে গেল, মানে বাট যদি R&D ধরি, আমি বলবো তার 5 বছরের মতো, অবভিয়াসলি there was অনেক আপস এন্ড ডাউনস ছিল. সো সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ কি ছিল এই কমার্শিয়াল অ্যাসপেক্টে যদি আমি মানে যদি ধরি? আমাদের অ্যাকচুয়ালি আমরা ব্যাটারি সোয়াপিংটা শুরু করি 20 সালে, সো 3 ইয়ার্স হচ্ছে ইন টোটাল আর কি, R&D প্লাস কমার্শিয়ালাইজেশন. তো আচ্ছা. আমাদের প্রথম 2 বছর তো ছিল কোভিড, বাট সেটা ওয়াজ নট দ্য মেজর ফ্যাক্টর. মেইন ফ্যাক্টর হচ্ছে যে আমরা যখন এই ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাই, এখানকার যে প্রত্যেকটা কম্পোনেন্ট যেগুলো আমরা ব্যবহার করতে চাই, এই কোনোটারই কম্পোনেন্ট ইজ নট আমাদের, আমরা নেটিভ না এই কম্পোনেন্ট. সেটা ইলেকট্রনিক্স বলতে পারেন, সেটা ব্যাটারি বলতে পারেন, বা স্পেশালি লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা নিয়ে আমরা কাজ করছি, সবই বাইরে থেকে আনতে হয়. জি সবই বাইরে. এখনো আমাদের নিজেরা খুঁজে খুঁজে নিজেদের ডিজাইন করে রাইট সোর্স বের করে সেখান থেকে বানিয়ে আনা, বা আমরা নিজেরা অ্যাসেম্বলি করা, সেটা করতে হচ্ছে. সো যখন আমরা এটা শুরু করি, আমাদের আসলে ইকোসিস্টেমে এখনো নেই, তখনও ছিল, যে যারা আমাদেরকে সাপোর্ট করতে পারে. যেমন আমরা একটা জিনিস বলি যে আমরা ব্যাটারি আমরা এখন নিজেরা করছি, বাট we don't want to be the best battery assemblers. We want to be the best, service provider. So, কিন্তু there isn't any, মানে কেউ নেই এখন ব্যাটারি বানাতে, আমাদেরই বানাতে হচ্ছে, এখনো করে দিতে হচ্ছে. আমার ধারণা যে আমাদের অনেক বেসিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে ফ্লারিশ করছে না বা আসছে না, স্পেসিফিক্যালি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্ট অ্যান্ড র মেটেরিয়ালস. অ্যান্ড আমাদের স্কিল গ্যাপটা ইজ ভেরি 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 ভাস্ট. যে যা আমার দরকার সেটা আমরা ইমিডিয়েটলি পাচ্ছি না. আমরা এরকমও করেছি যে নিজেরা শিখেছি, অ্যান্ড দেন আমরা আবার পলিটেকনিক থেকে মানুষজন হায়ার করে তাদেরকে আমরা শিখিয়েছি আর কি, ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ. তারা হয়তো আমাদের যে ব্যাটারি ইকুইপমেন্ট গুলো আছে তারা দেখেছে, ওখানকার ট্রেনারদেরকে আমরা দেখিয়েছি. সো এই জিনিসগুলো আর কি আমাদের করতে হয়েছে এবং এখনো করতে হচ্ছে, because we are still improving and আরো জিনিস expand করতে. I feel that this inability or this lack of expertise is a big hindrance to any kind of নতুন নতুন টেকনোলজি আমাদের তৈরি করা. সো 3 বছর অপারেশন হয়ে গেছে. সো তোমাদের কিছু স্ট্যাট শেয়ার করতে পারবা ইন টার্মস অফ গ্রোথ বা এখন যে সার্ভিসগুলো দিচ্ছ? আমি
স্ট্যাটস বলতে আমি বলতে পারি যে আমরা ক্লোজ টু অ্যাবাউট 20 মেগাওয়াট আওয়ার, আমরা এভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করি সব জায়গায়, বিকজ Sure. অ্যাকচুয়াল ইউসেজ differs, but we have more than 20 megawatt hour of battery deployed in the market. So this is where we are right now. There's more coming in. So এই জায়গাটাতেই আমরা আছি এখন। এটাকে এখন কিভাবে ম্যানেজ করা, এটা থেকে কিভাবে নেক্সট 100 মেগাওয়াট আওয়ার অফ ব্যাটারিজ কিভাবে ডিপ্লয় করা ওভার দ্য নেক্সট 6 মান্থস, এগুলো নিয়ে আর কি আমরা কাজ করছি। ইউটিলাইজেশন ইজ ডিফারেন্ট, কোনো সময় ফুললি ইউটিলাইজেশন হয়, কোনো সময় মানে মানে শর্ট থাকে আমাদের। সো ইট ফ্লাকচুয়েটস। সো ওই প্রেডিক্টেবিলিটি কি মানে করা যায়? মানে যেহেতু তোমরা চার্জ করে থাকো, সেই চার্জগুলো আমি জানি না কতক্ষণ থাকে, বাট সেই ওই স্টোরেজের যে মানে এফিসিয়েন্সি যেটা থাকে আস্তে আস্তে, তো আই ডোন্ট নো এটা ড্রপ করে কিনা হ্যাঁ, ইন টার্মস ডেফিনেটলি। অফ দ্য চার্জিং। সেটা যদি এখন ড্রপ করে তাহলে হাউ এখন ডু ইউ ম্যানেজ মার্কেট দ্যাট অ্যাসপেক্ট? এখন মার্কেটে যে ব্যাটারিগুলো ইউজ হয় আমাদের জন্য, বাট সেটার লাইফ সাইকেল ইজ আই থিঙ্ক অ্যারাউন্ড 8 to 9 মান্থস। যেগুলো এত কম? এত কম? হ্যাঁ, হ্যাঁ। এটা যখন বাংলাদেশে এগুলো শুরু হয় ইন্ডাস্ট্রিটা, হুম। তখন ছিল 18 থেকে 24। এখন ভেরি হাই কম্পিটিশনের জন্য quality has dropped tremendously. Price value has remained kind of the same, but the life of the battery has fallen রাইট। tremendously. And there's no oversight of this. কোনো কিছু কেউ চেক করতে পারছেন না আর এই এর উপরে। ব্যাটারিগুলোকে রিসাইকেবল নাকি এগুলো কমপ্লিটলি মানে মানে ডাম্প করতে হয়? লেড অ্যাসিড গুলো তো ডেফিনেটলি ডাম্প করতে হয়। আর আমাদের যে ব্যাটারি গুলো আছে সেটা আমরা মিনিমাম 4 ইয়ার্স, হাইয়েস্ট 7 ইয়ার্স আমরা দিতে পারি, depending on the usage pattern. And that's the bargain that we are coming in with. So and also আমাদের যে ব্যাটারি গুলো আছে, because আমরা রেন্টাল দিচ্ছি, the whole ownership is on our shoulders. So we are taking the full responsibility, and we are connected with the larger lithium ion supply chain ecosystem, all the way from the mines to the recycling, যারা হচ্ছে ওই ভ্যালু এক্সট্রাকশন করে বা মেটেরিয়াল এক্সট্রাকশন করে, তাদের সাথে আমাদের ওই ইকোসিস্টেমটার মধ্যে আমরা উই আর ওয়ান স্মল কগ ইন ইট। সো তো যেটা হয় যে এটা যখন এখন থেকে আনাদার 5 বছর পর যখন এন্ড অফ লাইফ চলে যাবে, আমরাই এই ব্যাটারিগুলো নিয়ে তখন আমরা ওই আমাদের ওই পার্টনার গুলোকে আমরা ফেরত পাঠিয়ে দেবো, and they will then রাইট। reprocess it. So we have the visibility পুরা পুরা যেটা এখনকার যে ব্যাটারিগুলো মার্কেট আছে সেটা একবার যখন ফ্যাক্টরি থেকে বের হয়ে যায় বা ডিলারের হাত থেকে চলে যায়, তখন আর কারোর রাইট, দ্যাটস ইট। রেসপন্সিবিলিটি থাকে না। রাইট। সো তোমাদের তো একটা বড় একটা মানে মানে আমি বলবো ইম্প্যাক্ট আছে কার্বন ফুটপ্রিন্টে, রাইট? ইন জি, টার্মস অফ এনভায়রনমেন্টালে তোমরা যেটা করছো ইজ মোর এনভায়রনমেন্টালি সাস্টেনেবল। সো সেইটা কি তোমরা মেজার করছো তোমাদের বিজনেসে? এবং সেটা কি জি, ওই এটা কি ক্যান ইউ কনভার্ট ইট ইনটু আ কার্বন ক্রেডিট অর এনিথিং যেটাতে মানে সাম লেভেল অফ ইকুইটি তোমার রিটার্ন পাচ্ছ? জি, জি, ডেফিনেটলি। আমরা উই আর পার্ট অফ দিস ক্লাইমেট টেক কমিউনিটি কল কেমব্রিজ ক্লিন টেক। এটা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে একটা স্পিন অফ হয়ে একটা একটা আলাদা অর্গানাইজেশন হয়েছে। আমরা ওটার মেম্বার, এন্ড ওখান থেকে আমরা অনেক ধরনের ফ্রেমওয়ার্ক পাই টু অ্যাসেস আমাদের এই বিজনেসের ইম্প্যাক্ট সাইডটা, এবং আবার ওদেরকে আবার রিপোর্টও করতে হয় ব্যাপারগুলো। তো সেখান থেকে আমরা রাইট। আইডেন্টিফাই করেছি যে কোন কোন জায়গাগুলো। একটা হচ্ছে এগেন একদম প্রথমেই হচ্ছে দ্য ব্যাটারি লাইফ সাইকেল। সো বাই ইনক্রিজিং দ্য ব্যাটারি লাইফ সাইকেল, আমি রিসাইক্লিং ফ্রিকোয়েন্সিটা আমি কমিয়ে আনছি। সো সেটার একটা একটা পার্ট আছে, তো সেখানে একটা মানে ভ্যালু আমরা বের করতে পারি। সেকেন্ড হচ্ছে অ্যাটলিস্ট আমরা হিসাব করে দেখেছি যে আমাদের 30% অফ আর চার্জিং ফ্লিট আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে পাওয়ার করতে পারবো। নট বিকজ আমরা 100% টেকনিক্যালি উই ক্যান ডু ইট, বাট লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস এর জন্য আমরা হয়তো 30% আমরা করতে পারবো। সো সেটাও এই যে গ্রিডের আমাদের যেরকম 98% অফ দ্য গ্রিড ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের ফসিল ফুয়েল থেকে আসে, তো ওই ট্রানজিশনটা আমরা যে করতে পারছি, যে এই 30% অফ দ্য ইলেকট্রিসিটি গ্রিড থেকে না নিয়ে আমরা রিনিউয়েবল থেকে নিতে পারছি, সেটারও একটা কার্বন ফুটপ্রিন্ট আমরা ক্যালকুলেশন করতে পারছি।
তো এই দুটো জায়গা থেকে আমরা আনতে পারি। থার্ড হচ্ছে যে বিকজ আমরা নেটওয়ার্কটাকে যেভাবে বিল্ড করছি, যে এফিসিয়েন্সিটা আনছি, আমরা অলরেডি তো ইভি মার্কেটে আছে, কিন্তু সেই ইভিটাকে যে আমরা আরো বেশি এফিশিয়েন্ট করছি, ওই ডিফারেন্স অফ মানে ইউটিলাইজেশনটা সেটাকেও আমরা মেজার করব। তো এই তিনোটা মিলে আমরা উই ক্যান ডেফিনেটলি ট্রেড ইন দ্য গ্লোবাল কার্বন মার্কেট। সেটা কবে তুমি ভাবছো যে পারবে কমার্শিয়ালি? এটা আমাদের অ্যাটলিস্ট মানে মার্কেট সাইজের অ্যাটলিস্ট 10 to 15% রিচ হলে তখন ওই আচ্ছা, it makes ভলিউমটা sense. Scale it, ভলিউমটা right, মেক্স right, right. ভ্যালুটা But ওই জায়গায় আসবে। right. But আপাতত রিপোর্টিং এ থাকছে যে অ্যাটলিস্ট ইম্প্যাক্টটা কি হচ্ছে, জি জি। রাইট, সেটা ক্যাপচার করতে পারছি। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, বাট দুটো প্রশ্ন আমার। যেহেতু তোমরা আছো এখানে এবং 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 আমাদের মাঝখানে ইভি নিয়ে কথা হচ্ছিল বিভিন্ন জনের সাথে, এবং ক্যাসেটেক্সের কথাটাই মানে নামটাই সবাই বলছিল। সো তোমরা যদি বলো যে ইউ আর ওয়ান অফ দ্য পাইনিয়ার ইন দিস সিস্টেম, সো তোমাদের মতে ইভি মার্কেটে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, যেটা অ্যাটলিস্ট গভর্নমেন্ট অ্যাড্রেস করা উচিত? কারণ এটা আসলে প্রাইভেট সেক্টর থেকে খুব একটা ইম্প্যাক্ট করা সম্ভব না, বিকজ পলিসি লেভেলে অনেক কিছুই আছে এবং এখানে গ্লোবালের কিছু লিঙ্কেজের ব্যাপার আছে বিকজ ইটস ইভি। সো তোমাদের মতে হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ এই ইভির মার্কেট? বিগেস্ট চ্যালেঞ্জ ইজ অ্যাডপশন। আই থিঙ্ক দ্য অ্যাডপশন অফ, এখানে এখন যদি আমি সেগমেন্ট ভাগ করি, থ্রি হুইলারে দের ইজ নো অ্যাডপশন ইস্যু, ইটস অলরেডি ভেরি ম্যাচিওর। অলসো সরকার এখানে এখন ডিজাইন স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। We are participating in that, so it's in the positive direction. I have no anything to add there. It will evolve. অন্যান্য সেগমেন্ট গুলোতে, যেমন টু হুইলার সেগমেন্ট, আমার মনে হয় খুব দ্রুত আমাদের একটা পলিসি তৈরি করা উচিত। আপনি জানেন যে আমাদের দেশে, স্পেশালি ঢাকা শহরে, কতগুলো মোটরসাইকেল আছে, স্পেশালি গত 3-4 বছরে, থ্যাঙ্কস টু অল দ্য রাইড শেয়ারিং। রাইট, শেয়ার। আমার মনে হয় যে এখানে একটা ভেরি কুইকলি একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা উচিত টু মেক দ্যাট ট্রানজিশন, সো দ্যাট আমাদের যারা ম্যানুফ্যাকচার বা ইম্পোর্টার আছে তারা যেন ইনসেন্টিভ পেয়ে থাকেন। ফোর হুইলার সেগমেন্টে আমার মনে হয় অ্যাডপশনটা আরো কুইকার হওয়া উচিত। এখানে আমরা, আমার ভিউতে, জাস্ট মেইন জায়গাটা ইজ নট ইন লাইক মাইলস অর এনিথিং, ইটস জাস্ট দ্যাট আমরা গাড়িগুলো ইউজ করছি, তেলগুলো খুব অনেক টাকা দিয়ে বাইরে থেকে কিনে নিয়ে এসে তেল, বা ইভেন এখন আমরা এলএনজি নিয়ে এসেছি, কিন্তু সেটা আমরা সব ট্রাফিকে আমরা খরচ করে ফেলছি। So just to save on that part, and connecting back to where আজকের conversation started, যে we need to save this money. এটা ট্রাফিকে না খরচ করে অন্য জায়গায় খরচ করা উচিত, এবং ট্রাফিকটা হবেই, এটা আরেকটা প্রবলেম, বাট অ্যাটলিস্ট ফুয়েলটা আমরা যদি সেভ করি, আমরা ভেরি কুইকলি উই শুড প্রোভাইড গাইডেন্স এন্ড এনকারেজমেন্ট ফর কুইক অ্যাডপশন। অন্য দেশে যেটা হয়েছে, ইভেন চায়নাতেও অ্যান্ড ইউরোপেও অ্যান্ড অল কান্ট্রি, ইভেন ইন্ডিয়াতেও, যে সরকার কিছু ডিরেক্টলি কনজিউমারকে সাবসিডি দিয়েছে। এটা আবার আই ফিল ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট আমাদের দেশের জন্য, given the way our budget is and everything, and there are other. But I think that we should tax the fossil fuel vehicles high, so that those become more expensive, and OE comparison electric vehicle will be more cheaper. So I think এই জায়গাটা আসলে। আরেকটা হচ্ছে যে আমাদের লোকাল ইঞ্জিনিয়ারিং যে ইকোসিস্টেমটা, এটাকে আমাদের খুব মানে ডিলিজেন্টলি আমাদের এটাকে ফ্লারিশ করতে দিতে হবে। there are many philosophies here. আপনি protectionism বলতে পারেন, বা or hand holding বলতে পারেন। I don't know what the right way is, মানে but রাইট হচ্ছে প্রোটেকশনিজম। লুক এট ইউরোপ, চায়না ইভির জন্য ওরা দে আর নাও ওপেনিং আপ জি জি এটা আছে ইনভেস্টিগেশন। সো সব কান্ট্রি এখন এটা নিয়ে কম বেশি চিন্তা ভাবনা করছে, বাট আমাদের সাইড থেকে আমরা যদি 8th লার্জেস্ট পপুলাস কান্ট্রি হই, আমাদের ট্রান্সপোর্টেশনের নিডটা
কমবে না, দিন দিন বাড়বে। সো এই জি জায়গাতে ডেফিনেটলি তুমি যেটা বলছো যে সরকারের থেকে একটা ফিউচারিস্টিক ফ্রেমওয়ার্ক আনা খুবই প্রয়োজনীয়। অ্যান্ড যেটা তুমি বলছো যে নট জাস্ট বিকজ অফ এটা ফিউচারিস্টিক, বাট এটার একটা যে বিরাট কস্ট কম্পোনেন্ট আছে, যে আমরা যে million dollars, not even millions, I think $1 billion, তেলে ইম্পোর্ট করে, whether it's LNG or crude oil, জি যেটাকে আলটিমেটলি এনার্জিতে আমরা ট্রান্সফার করছি, সেটা ইজ আ বিগ লস ফর আস। সো তুমি যে জায়গা থেকে আছো সেখান থেকে তুমি বাংলাদেশ, আজ থেকে বাংলাদেশ মানে 10 বছর পর ইভি জায়গাটা কি হতে পারে? আমরা আমরা আই নো দ্যাট ইট ইজ নট আ ইটস কাইন্ড অফ মানে an ideal picture, বাট সবসময় তো সবকিছু হয় না। বাট জি অ্যাটলিস্ট একটা বোঝা যায় যে একটা ট্রেন্ড কোন দিকে যাবে। সো সেই কারেন্ট ট্রেন্ড অনুযায়ী তুমি কি প্রজেক্ট করছো যে 10 বছর পর বাংলাদেশে ইভি সেক্টরটা কিরকম হতে পারে, এবং কোন সেক্টর মানে কোন ট্রান্সপোর্টেশনের কোন দিকটা সবচেয়ে বড় হবে? আম, প্রথমত যেটা আমরা বলি লো স্পিড বা লাইট ইলেকট্রিক সেগমেন্ট বা লাইট ভেহিকল সেগমেন্ট যেটাকে বলা হয়, আমার ধারণা যে বাংলাদেশে এই সেগমেন্টটা সবচেয়ে বেশি ফ্লারিশ করবে। সেটা টু হুইলার হতে পারে, ছোট ফোর হুইলার হতে পারে, ছোট থ্রি হুইলারের অনেক ধরনের ভ্যারিয়েশন হতে পারে। আমার বিষয়টা হচ্ছে এখন যে যে স্টেপ গুলো শুরু হয়েছে, আম, এবং এখন থেকে নেক্সট যারা যারা হয়তো 20 বছর বা 25 বছর বয়সের কাস্টমার মানে ডেমোগ্রাফিটা হবে, তারা আরো সচেতন হবে তাদের নিজেদের লাইফ, কোয়ালিটি অফ লাইফ নিয়ে। আমার ধারণা যে এই সেগমেন্টটা তো বড় হবে, বাট একই সাথে এটা আরো সেফার হবে, আরো এফিশিয়েন্ট। এই জিনিসটা ইজ আই থিঙ্ক, যদি এখনকার যে স্টেপ গুলো আছে এইভাবে আগাতে থাকে, এবং এটা থেকে আরো যদি ইমপ্রুভমেন্ট আসে, দিস ইজ ওয়ার আই থিঙ্ক দ্য বিগেস্ট চেঞ্জ উইল হ্যাপেন। আর সেকেন্ডারি হচ্ছে যে আমার মনে হয় যে ম্যাস ট্রান্সপোর্টেশন, আমি যদি বাস অ্যান্ড ট্রেন যদি আমি বলি, বাস ট্রেন অ্যান্ড অলসো টু সাম এক্সটেন্ট মেরিন ট্রান্সপোর্ট, সেগুলো ডেফিনেটলি আরো মোর এফিশিয়েন্ট হবে, ফুয়েল এফিশিয়েন্ট হবে, অ্যান্ড অ্যান্ড অ্যাফোর্ডেবল হবে। এই জিনিসটা আই থিঙ্ক উইল, দিস ইজ দ্য এভলিউশন যে 10 বছর পর আই সি হ্যাপেন। ওকে, গ্রেট তৌসিফ। আমরা একটা পজিটিভ নোটে এখানে শেষ করব। সব দেশে যেরকম ইভি নিয়ে একটা রেভলিউশন হচ্ছে, আমাদের রেভলিউশনটা আনঅর্গানাইজড থেকে অর্গানাইজ ওয়েতেই হবে, সেটাই এক্সপেক্ট করে আমি আজকের এখানে কনভারসেশন শেষ করব। আজকে আই থিঙ্ক যারা ইভি নিয়ে খুব একটা জানে না, আই থিঙ্ক তোমার কনভারসেশনে অনেক ইনসাইট পাবে, পসিবিলিটি দেখতে পারবে। এবং আই থিঙ্ক আরেকটি যেটা বলেছো যে ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ তুমি বলেছিলে যে আমাদের ট্যালেন্ট এই জায়গাটাতে অভাব আছে। সো মেবি এই পডকাস্ট দেখে যদি কারো ইন্টারেস্ট গ্রো করে এবং সেখান থেকে যদি একটা কমিউনিটি ফ্লারিশ করে, দ্যাট কুড বি অ্যান্ড অলসো I would say something that we can all hope for. So thank you very much, Tosif. খুব ভালো লাগলো। না মোসেফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের সাথে যখনই কথা বলি তখনই অনেক কিছু জানতে পারি বা অনেক কিছু মাথায় আসে আর কি। নিজেরা সারাক্ষণ মানে ইঞ্জিনিয়ারিং নিয়েই থাকি, সলিউশন নিয়ে থাকি, বাট ওয়াইডার জিনিসটা নিয়ে আসলে খুবই কম আলাপ হয়। আই থিঙ্ক দ্যাট আমাদের সবারই একটা রোল আছে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ফাইন্যান্স হোক, Right. পলিসি হোক। তো আই থিঙ্ক আমরা, if we are all we are all on the same page, আমার মনে হয় যে এই গ্রোথ গুলো আর কি আরো বেটার ভাবে আমাদের হতে পারে। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনার এই পডকাস্টে ইনক্লুড করার জন্য। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। না, থ্যাংক ইউ। আমি তোমার আগে আমি পালকির মমিনের সাথে কথা বললাম, তোমার সাথে কথা জি বললাম। সো জি আই এম ট্রাইং টু মানে গেট এ পালস অফ যে আসলে ইভি সেক্টরটা কোন দিকে যাচ্ছে। সো বাট আই থিঙ্ক তোমাদের কিন্তু এখন একটা যে জায়গায় আসছো, এখানে সোলশেয়ার আছে, বাট আরো কয়েকটা নাম দেখেছি আমরা। বাট আই থিঙ্ক ইটস এ গুড টাইম যে তোমরা একসাথে হয়ে আহ, একটা পলিসি লেভেলের যে একটা পুশ যেটা আমার মনে হচ্ছে একটা দরকার। জি And I think that benefits everyone. yeah, সেই জায়গা থেকে এক হয়েও যদি তোমরা কিছু করতে পারো, আই থিঙ্ক দ্যাট উইল বি গুড ফর দ্য কান্ট্রি। And I think
টিয়ার 1 সিটি থেকে টিয়ার 2 টিয়ার 3 সিটি বেনিফিট করবে, বিকজ আই থিঙ্ক ওখানে এই ইমপ্রিন্টটা বেশি আছে, রাইট? জি এবং জি সেখানে আই উড সে 90% অফ দ্য পপুলেশন আছে। সো জি শহরের থেকে এই আই থিঙ্ক আমি যে রিয়েল বাংলাদেশ যারা বা রিয়েল মানে আই উড সে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যেখানে যারা আসলে কষ্ট করে, মানে জি সিম্পল পয়েন্ট এ টু পয়েন্ট বিতে যাওয়ার জন্য, সেখানে যদি আমরা একটা ইভি যে একটা স্কেলেবল সলিউশন যদি আনতে পারি, যেখানে আই থিঙ্ক যেটা আরেকটা আমার কথায় এসেছে স্ট্যান্ডার্ডাইজেশনের ব্যাপারটা, সেটা যদি না আসে আই থিঙ্ক সেখানে কিন্তু আমরা সবাই একটা ছোট গণ্ডির মধ্যেই আমরা বড় হব, এবং দেখা জি যাবে ইফ আমরা যদি একের সাথে আরেকটা কানেক্ট না করতে পারি, কারণ এটা একটা হ্যান্ড ওভার ব্যাপার আছে, কারণ রেঞ্জ অ্যাংজাইটির ব্যাপার আছে। ওগুলো যদি আমরা কানেক্ট না করতে পারি সিটি থেকে সিটি ওর পাড়া থেকে পাড়া, জি তাহলে কিন্তু এটার ওই হাইব্রিড মডেল হয়ে যাবে, রিক্সা থেকে ইভি, ইভি থেকে বাস, বাস মানে এটা কিন্তু একটা মানে একটা সিঙ্গেল কম্পোনেন্ট হচ্ছে, একটা মডুলার সিস্টেমে গ্রো করবে না। আমার জি ভয় হচ্ছে যে সেই জায়গাটাতে আমরা যেন সীমাবদ্ধ না হয়ে যায় আর কি, যে জি জাস্ট একটা পার্টি ইভি প্লে করলো, আসলে বড় একটা ইউনো মানে যে রোল যেটা সেখানে কখনোই যেতে পারলো না, বিকজ কোনো কেউ অর্গানাইজ করে এটাকে পুশ করে নেই। সো জি হোপফুলি সেই জায়গাতে তোমরা তোমরা এগিয়ে যাবা। থ্যাংক ইউ ভেরি মাচ তৌসিফ, জি টেক কেয়ার।